ফিরে এলাম বিজ্ঞাপনের বিরতির পর। কল্যাণ, আমরা বিজ্ঞাপনে যাওয়ার আগে যে কথাটা শুনছিলাম ভেরি ইন্টারেস্টিং, যে ফিফা এএফএফ আমাদের বিভিন্ন আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, আমাদের একাডেমি তৈরি হচ্ছে। আমাদের যে ভারতের বুকে যে কর্পোরেট একাডেমিগুলো আছে তাদের কি রোল, তারা কি করছে এতদিন? আমরা দেখছি যে ফুটবলেও কর্পোরেট ইনভলভমেন্ট হচ্ছে, তাহলে তাদের কন্ট্রিবিউশনটা কি? না, আমি তো বলবো যে সকলের কন্ট্রিবিউশন নিয়েই একটা খেলা এগোতে পারে। সরকারের কন্ট্রিবিউশন চাই, সরকার মানে সেখানে কেন্দ্র এবং রাজ্যের সমন্বয় দরকার। এমন যদি হয় কোথাও কেন্দ্র সরকারের সাথে আমার রাজ্য সরকারের বনিবনা নেই, তার জন্য খেলাটা এফেক্ট হবে, সেটা ক্ষতিকর। সেখানে ফেডারেশনের কন্ট্রিবিউশন চাই, যে ফেডারেশন একটা দূরদর্শী সম্পন্ন লোকেরা চালাবে, সেখানে কোচ এবং স্কাউটিং প্রপার হবে। সেখানে স্পোর্টস জার্নালিস্টদের একটা সদর্থক ভূমিকা চাই, যে সব কিছুতেই আমি ভীষণ রকমভাবে নিরাশ হব না, হতাশ হব না, নেগেটিভিটিকে তুলে ধরবো না। কিন্তু কোথাও না কোথাও, কারণ যে মিডিয়াতে আমার রিপোর্ট আসছে সেই মিডিয়া কর্পোরেটকে আনে, যদি আর কর্পোরেট না এলে কোনো খেলা উঠতে পারে না। আজকে কর্পোরেট এই কারণে দরকার, ইনভেস্টমেন্ট দরকার। কিন্তু ক্রমাগত যদি মনে হয় যে এই খেলাটা হতাশ করছে, লোক আসবে না, ব্র্যান্ড তৈরি হবে না, তাহলে কর্পোরেট আসবে না। তাহলে কি হচ্ছে, মিডিয়ার রোল থাকছে, ফেডারেশনের রোল থাকছে, সরকারের রোল থাকছে, কর্পোরেটের রোল থাকছে। এই চারজন স্টেক হোল্ডার যদি নিজের দায়িত্ব সঠিকভাবে করতে পারে, তাহলে যে কোনো স্পোর্ট এগোতে পারে। কিন্তু আমার মনে হয় ফুটবলের মতো একটা মাস পপুলার স্পোর্ট, এত জনপ্রিয় একটা খেলা, যেখানে সাধারণ মানুষ খেলে, গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত খেলে, তাদের এই খেলা ভারত আন্তর্জাতিক স্তরে ভালো না করার আমি অন্য কোনো কারণ দেখছি না। না, যে আমার খুব স্পেসিফিক প্রশ্নটা ছিল যে এই যে কর্পোরেট যেই আমরা দেখছি যে একাডেমিগুলো আছে, সেই একাডেমিগুলোর সঙ্গে এই যে একাডেমি তুমি করছো বললে, যেটা ফিফার সঙ্গে যৌথ উদ্যোগে হচ্ছে, এই পার্টটা আমি একটু ডিটেলে শুনতে চাই যে এটার সঙ্গে এটার ফারাকটা কি, এবং এই ফিফা এআইএফএফ কটা একাডেমি হচ্ছে? প্রথমে আমরা ফিফা এআইএফএফ একটা একাডেমি করছিলাম উড়িষ্যাতে রাজ্য সরকারের সাথে যৌথভাবে, ভুবনেশ্বরে। তারপরে যখন আমি বিভিন্ন লোকের সাথে কথা বলছিলাম, প্রত্যেকের মনে হলো যে ফিফা এমন একটা ব্র্যান্ড, এবং যদি ভারতে সত্যি ফিফা এবং এআইএফএফ একাডেমি তৈরি হয়, তাহলে নিশ্চয়ই ফুটবলের লাভ হবে। আমি বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে কথা বলি, 3-4 যে বড় কর্পোরেট যারা আজকে ফুটবলের সাথে, ক্রিকেটের সাথে রয়েছে, তাদেরকেও বলি যে তাদের যাদের এক্সিস্টিং একাডেমি রয়েছে, সেই একাডেমি চলছে, একাডেমির পরিকাঠামো আছে, ছেলেরা আছে, কোচেসরা আছে। যদি আমরা এআইএফএফ ফিফার সাথে লিঙ্ক করে দিতে পারি, তাহলে তার যে টেকনিক্যাল ইয়েটা আছে, সিলেবাসটা আছে, সেই সিলেবাসটা সেন্ট্রালি হবে। এবং এইভাবে যে কর্পোরেটের কোনো অতিরিক্ত খরচ নেই। আমরা বাংলায় এই ধরনের, তুমি বাংলার থেকে বাংলায় এই ধরনের আমরা একাডেমি করার উদ্যোগ নিয়েছিলাম। বাংলায় উদ্যোগ নিলেই করা যেতে পারে। এই মুহূর্তে বাংলায় সেই উদ্যোগ আসেনি, কিন্তু আমার মনে হয় না যে না করার কোনো কারণ রয়েছে। আমি আসামে করার জন্য আলোচনা হয়েছে, প্রপোজাল পেয়েছি, গুজরাটে, পাঞ্জাবে, মহারাষ্ট্রে, হায়দ্রাবাদে। মানে বিভিন্ন রাজ্য সরকার এআইএফএফ কে প্রপোজাল পাঠাচ্ছে যে আমার রাজ্যে করা হোক। রাজ্য সরকার নয়, রাজ্য সরকার কেবল গুজরাট এবং পাঞ্জাব রাজ্য সরকার। বাকি যে রাজ্যগুলোর কথা বলছি সেখানকার ফুটবল ফেডারেশন না, সেখানকার কর্পোরেট, ওকে, অথবা পিএসইউ, যারা মনে করুন এক্সিস্টিং একাডেমি চালায় এবং তাদের একটা সিএসআর বাজেট রয়েছে, তারা অলরেডি একাডেমি চালাচ্ছে। আমি বললাম আপনার একাডেমি চালানোর 100 টাকা খরচ আছে, এবং 100 টাকা আপনি খরচ করেন 30টা ছেলেকে রাখা, খাওয়া, স্কুলে যাওয়া, ইউনিফর্ম দেওয়া, ট্রেনিং, কিট, কোচেস। ধরা যাক ওই 100 টাকার মধ্যেই, বা হলো 110 টাকা কি 120 টাকা খরচ হলো, আমি যদি ফিফার টেকনিক্যাল নো হাউটা আপনাকে আমি অ্যাড করে দিতে পারি, তাহলে হয়তো আমরা সেন্ট্রালি ডেভেলপ করতে পারবো। ভারতের মতো বিশাল একটা দেশে কেবলমাত্র একটা একাডেমি তো যথেষ্ট নয়, প্রতিটা জোনে একটা করে একাডেমি দরকার। তো যদি 5টা জোনে প্রাথমিকভাবে 5টা একাডেমি শুরু করা যেতে পারে, আমার মনে হয় আমরা 150টা ছেলে নিয়ে শুরু করতে পারবো। আমি চেষ্টা করছি অন্ততপক্ষে আমাদের দেশে 40টা যেন একাডেমি হয় আগামী 2-3 বছরে। না, আমি অন্যদিকে যাব, কিন্তু তার আগে আমি একটা জিনিস শেষ করতে চাই, যে এশিয়ান ফুটবল আমি দেখলাম যে জাপান বা সাউথ কোরিয়ার একটা ট্র্যাডিশন ছিল। জাপান যে গত কয়েক বছরের উত্থান, তার হিউজ উত্থান, যে এই উত্থানের কারণটা কি? আমাদের কি এত ভাস্ট দেশ, এত ডাইভার্সিটি, একটা সেন্ট্রালাইজ সিস্টেম না, কারণটা কি জাপান এতটা এগিয়ে গেল? আমরা সেই জায়গাটায় মানে
বিরাট বড় ট্র্যাডিশনালি আমরা অতটা পিছিয়ে ছিলাম, তবুও নয়। আমি এই জায়গাটা দিয়ে পার্টটা শেষ করতে যাচ্ছি যে তাহলে আমাদের সামনের ভবিষ্যৎটা কি? না, আমার মনে হয় যে এফিসিয়েন্সি এবং ডিসিপ্লিন যদি থাকে, যে কোনো দলগতভাবে উন্নতি করা সম্ভব। জাপানের যদি আপনি কথা বলেন, জাপানের পাংচুয়ালিটি, এফিসিয়েন্সি এবং ডিসিপ্লিন 100-তে 100। ভারত জাতিগতভাবে সেটা পিছিয়ে রয়েছে, অভ্যাসগতভাবে। মানে কীরকম বলি, আমি নিজেও একাধিকবার জাপানে গেছি খেলোয়াড় হিসেবে। সেখানে যদি 10টা বেজে 3 মিনিট বলা হয় যে আপনাকে লবিতে আসতে হবে এবং 10টা বেজে 4 মিনিটে বাস ছাড়বে, তো সবাই 10টা বেজে 3 মিনিট কি 10টা বেজে 2 মিনিটেই আসবে। এই যে পাংচুয়ালিটি, এই যে ডিসিপ্লিন, এইটা যদি আসে তাহলে তাড়াতাড়ি উন্নতি সম্ভব। 1996-এ জাপানে প্রথম জে লিগ শুরু হয় এবং জে লিগের পর তারা 2002-এ বিশ্বকাপ হোস্ট করে। জাপান তারপর আর পিছনে ফিরে তাকায়নি। আমাদের 1996-তে ন্যাশনাল ফুটবল লিগ শুরু হয়, প্রিয়দা শুরু করেছিলেন। তারপর 2010-এ সেটা আই লিগে নাম বদল হয়। তারপর 2014-তে আইএসএল শুরু হয়। তো আমাদের কোথাও মনে হয়েছে যে যে লক্ষ্য নিয়ে আমরা কোনো কাজ শুরু করেছি, সেই লক্ষ্য পৌঁছানোর ক্ষেত্রে মানে আমরা হিন্দিতে যদি কথনি এবং করনি বলি, যে পরিকল্পনা করা এবং পরিকল্পনাকে বাস্তবায়ন করার মধ্যে একটা গ্যাপ থেকে গেছে। সেই গ্যাপটা যত তাড়াতাড়ি আমরা মেকআপ করতে পারবো, তত তাড়াতাড়ি আমাদের উন্নতি হবে। এই আপনি নিজেই আইএসএল এর কথাটা আনলেন, যে আইএসএল আমরা দেখলাম আইপিএল যেভাবে ইন্ডিয়ান ক্রিকেটকে, যে এত তরুণ প্রতিভা উঠে আসছে ডোমেস্টিক ক্রিকেট থেকে, নাম না জানা প্লেয়াররা উঠে আসছে, আইএসএল কি সেটা ফুটবলে করতে পারছে? বা আইএসএল কি আদৌ আইপিএল কে রেপ্লিকেট করতে পারছে? মানে আমি বোঝাতে পারলাম যে আইপিএল কেন, মানে আইএসএল কেন ক্রিকেট ফুটবলের আইপিএল হতে পারছে না? আইপিএল কেন হতে হবে? রেপ্লিকেট করার কোনো দরকার নেই। ক্রিকেট বিশ্বে কটা দেশ খেলে, আর ফুটবল বিশ্বে 211টা দেশ খেলে। ক্রিকেট আমি জানি না, বোধহয় বিশ্বে 15টা দেশ মতন খেলে। ভারতের বিশাল জনসংখ্যা, টেলিভিশন ভিউয়ারশিপ সব থেকে বেশি, তাই ভারতে ক্রিকেটের একটা জনপ্রিয়তা রয়েছে। আইএসএল কি করেছে? আইএসএল আজকে ভারতের ফুটবলের পরিকাঠামোর অভূতপূর্ব উন্নতি করেছে। আজকে ব্রডকাস্টিং কোয়ালিটি ভীষণ উন্নতি করেছে। আজকে খেলোয়াড়দের সেফটি, সিকিউরিটি এবং স্যালারি ক্যাপ অনেক বেড়েছে। অনেক ভারতীয় খেলোয়াড়ের কনফিডেন্স লেভেল বেড়েছে। 10 বছর আগের যদি তুলনা করেন আর আজকের যদি তুলনা করেন, আপনি পার্থক্য দেখতে পারবেন। কিন্তু আমি যেমন আমার ফুটবলের কোয়ালিটির উন্নতি হয়েছে, ফুটবলের কোয়ালিটির উন্নতি হয়েছে, এইটাই আমি আপনাকে বলছি। যদি আজ থেকে 5 বছর আগে ভারতীয় দল কেমন খেলছে, সেইটা আপনি রেকর্ডিং বার করে দেখেন, কি 10 বছর আগে ভারতীয় ফুটবল কেমন খেলছে আর আজকে কেমন খেলছে, আপনি নিজেই বুঝতে পারবেন। কিন্তু ভারতের সাথে সাথে বিশ্বের ফুটবলে এত ফাস্ট ডেভেলপ হচ্ছে। কারণ আগে কি ছিল, আপনি যখন ফুটবল দেখতেন 1970-এ, আপনি ধর্মতলা চত্বরে, ডালহৌসি চত্বরে আপনার অফিস থাকতো, আপনি হেঁটে অফিস কেটে মোহনবাগান বা মহারান মাঠে ঢুকে যেতেন, কি ইস্টবেঙ্গল মাঠে ঢুকে যেতেন, কি ইডেনে চলে যেতেন। ফুটবল আপনার কাছে ময়দানে যে খেলা হচ্ছে সেটাই বিশ্বের ফুটবল ছিল। টেলিভিশন ছিল না, আপনি রেডিওতে শুনতেন, রেডিওতে ধারাভাষ্যকার যে ফুটবলের বর্ণনা দিচ্ছে সেটাই আপনার কাছে ফুটবল ছিল। আজকে আপনার ছেলের কাছে অনেক বেশি বিকল্প রয়েছে। আপনার সন্তান আজকে টিভি চালালে ইউরো কাপ দেখতে পায়, সেখানে পর্তুগাল খেলছে। অন্যদিকে টিভি চালালে ইপিএল দেখতে পায়, সেখানে ম্যানচেস্টার ইউনাইটেড খেলছে। এদিকে একটা টিভি চালালে সেখানে দেখতে পায় আইএসএল হচ্ছে, ইস্টবেঙ্গল খেলছে, কি মোহনবাগান খেলছে। আপনার সন্তান বা এই জেনারেশন কম্পেয়ার করতে পারবে যে আমি কোন খেলাটা দেখব। এটা 1970-এর দশকে ছিল না। আপনার কাছে আপনি যেটা দেখছেন সেটাই আপনার কাছে বিশ্বের। কিন্তু তার সঙ্গে কোয়ালিটির কি সম্পর্ক করলাম? কোয়ালিটিটা আপনি তো সেটাও বিশ্বের যে কোয়ালিটি ছিল। আমি এই জায়গায় আমি একটু দৃঢ়ভাবে বলছি যে 70, 80, 90 এই সময় বাংলার ফুটবলটা নিয়ে পরে আসছি, বা ভারতের ফুটবল, মানে আমরা তোমাদের ফুটবল দেখেছি বা তার আগেরও ফুটবল আমরা দেখেছি বা রেডিওতে শুনেছি, তুমি যেমনটা বললে। আমাদের কাছে সেই ফুটবল, এবং আমি আজকে গিয়ে এই প্রজন্মের ছেলে কলকাতার ফুটবল বা ভারতের যা আইএসএল যা দেখছে, তারা তো বলছে হেলেন হেভেন ডিফারেন্স। আমার তো মনে হয় যে আগের কোয়ালিটি ওয়াজ বেটার। না, আমার মনে হয় আপনি যদি খেলা দেখেন, এখন আইএসএল এর খেলাই হোক কি আই লিগের খেলা হোক, খেলার গতির অনেক পরিবর্তন হয়েছে। খেলার গতির পরিবর্তন হয়েছে এবং খেলার ধরন বদলেছে। আগে দেখুন খেলা
কি হতো, এক খেলা ব্যক্তিকেন্দ্রিক ছিল, স্কিলফুল, একজন খেলোয়াড় 3-4 জনকে ড্রিবল করে চলে যাচ্ছে, খেলোয়াড় বলকে নিয়ন্ত্রণ করছে। এখন কিন্তু বল ধরার কোনো স্কোপই নেই, আপনার কাছে বল আসছে, আপনি পাস করে দিচ্ছেন। সুতরাং খেলার একটা ধরন পরিবর্তন হয়েছে। তারপরে আরেকটা খেলার কি ধরন পরিবর্তন হয়েছিল, আপনি কিক অ্যান্ড রান, জোরে বলটা উপরে মেরে দিলেন, তারপর সেখানে বলটা অনেকটা দূরে গেল, সেখানে বলটা কেড়ে সেকেন্ড বল উইন করলেন, তারপর আপনি বল নিয়ে গেলেন। এখন আপনি দেখবেন না যে ডিফেন্সিভ থার্ডেও নিজেদের গোলের দিকেও কেউ বল উপরে মারছে। আইএম বিজয়ন, কৃষাণু দে, জোপল আঞ্চলিক থেকে এখন একটা মাঝমাঠের ভালো প্লেয়ার এখন পর্যন্ত বেরিয়েছে। আমি আপনাকে কি বললাম, আপনি যদি সেইভাবে তুলনা করেন, এই যে কৃষাণু দে, আইএম বিজয়ন যারা ছিলেন, তারা সেই সময়কার খেলা যেটা ছিল, সেই খেলাটা ব্যক্তিকেন্দ্রিক ছিল, মানে একজন খেলোয়াড়ের স্কিলটা বেশি গুরুত্ব পেত, একজন খেলোয়াড় 2-3 জনকে কাটিয়ে যাচ্ছে। আজকের যে খেলাটা আছে, আজকের খেলায় একজন খেলোয়াড় 3 জনকে কাটায় না। আমি খুব স্পেসিফিক্যালি বলছি, এই 3জন ফুটবলার কি অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়ান টিমে, হাইপোথেটিক্যাল, অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়ান যে ফুটবল হয় বা আইএসএল হয়, তাতে ফিট না মিসফিট? না, নিশ্চয়ই ফিট। কেন, ইনারা 3জন ভীষণ কিংবদন্তি খেলোয়াড়, কিন্তু আমি সেটাই যাচ্ছি না, আমি আমার ব্যাখ্যাটা অন্যভাবে দিচ্ছি। যেটা বলতে চাইছি, দেখুন সময়ের আজকে ক্রিকেট আপনি টেস্ট ক্রিকেট দেখেছেন, ওয়ানডে 50 ওভার দেখেছেন, টি-20 দেখছেন, 3টে খেলায় পরিবর্তন হয়েছে কি হয়নি? আপনি যদি আজকে বলেন ডন ব্র্যাডম্যান I-20-তে আপনার 2020-তে ধোনির সাথে খেলতে পারবে কি পারবে না, আপনি এই তর্কে যেতে পারেন না। কারণ সেই সময় ক্রিকেট যেভাবে খেলা হতো, আজকে ক্রিকেট অন্যভাবে খেলা হচ্ছে। সিমিলারলি আজ থেকে 20 বছর আগে ফুটবল যেভাবে খেলা হতো, আজকের ফুটবল অন্যভাবে খেলা হচ্ছে। আচ্ছা, ঠিক এই জায়গাটা একটা প্রশ্ন আছে যে বারবার ঘুরে ফিরে এলো, যে আইএসএল কি সামহাও এআইএফএফ এর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? মানে এআইএফএফ কি, আইএসএল কি একটা গোটা আইডেন্টিটিগতভাবে কি একটা সেপারেট আলাদা সংস্থা তৈরি হয়ে যাচ্ছে, একটা আলাদা আইডেন্টিটির মধ্যে দিয়ে চলে যাচ্ছে? মানে আমি বোঝাতে পারছি প্রশ্নটা? না, এটা একেবারেই যেটা রয়েছে, যে এগ্রিমেন্ট এআইএফএফ এর সাথে সই হয়েছে এফএসডিএল এর, সেই এগ্রিমেন্ট অনুসারে আইএসএলকে চালনা করার যাবতীয় অধিকার তাদের রয়েছে। এআইএফএফ পেরেন্ট বডি, তো সেই ক্ষেত্রে চলে যাওয়ার কিছু ব্যাপার নেই। যা প্রথম দিনের এগ্রিমেন্টে যা ছিল, কমা, সেমিকোলন, ফুল স্টপ, আজকেও তাই রয়েছে। মানে এআইএফএফ ইজ স্টিল দ্য মাদার অর্গানাইজেশন। এআইএফএফ অ্যাপেক্স বডি ফুটবলে, এবং ফুটবলের যা অধিকার এআইএফএফ এর ছিল আজ থেকে 10 বছর আগে বা 14 বছর আগে যখন সই হয়েছিল এফএসডিএল এর সাথে, আজও তাই আছে। এখন আরেকটা জিনিসে আসি, সেটা হচ্ছে যে এই আমরা ক্রিকেটে দেখেছি আইকন প্লেয়ার বিভিন্ন সময়, আমাদের বড় হওয়ার সময় দেখি যে একটা প্লেয়ার একটা প্রজন্মকে এগিয়ে নিয়ে যায়। আমরা দেখেছি বাংলায় সৌরভ গাঙ্গুলি জবের থেকে উত্থান হলো, তারপর থেকে বাংলার সবাই ক্রিকেট খেলতে চাইছে, বাট ধোনি এরা ঝাড়খণ্ডের ক্রিকেটকে চেঞ্জ করে দিয়েছে। আমাদের ফুটবলে কি, যে আমি এখন কথা বলছি, যে আমি এখন আমার 50 বছর বয়স, আমার কাছে ফুটবল মানে সেই মনে পড়ে সুরজিৎ সেনগুপ্ত, মাজিদের নাম, কৃষাণু দে, বিকাশ পাজি, মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলি। এই সময় কি আইকন প্লেয়ারের একটা অভাব আছে, যে ক্রিকেটকে আইকন প্লেয়ার বুস্ট আপ করে, বা একসময় ফুটবলকে আইকন প্লেয়ার বুস্ট আপ করতো? এখন কি ভারতে এরকম আইকন প্লেয়ারের অভাব আছে, বা আইকন প্লেয়ার কি ক্যান চেঞ্জ দ্য ন্যারেটিভ? না, নিশ্চয়ই আইকন প্লেয়ার একটা খেলাকে অন্য মাত্রায় পৌঁছে দিতে পারে, একটা খেলার ফ্যান বেস বাড়ে, যে কারণে সুনীল ছেত্রীর রিটায়ারমেন্ট সারা ভারতে ফুটবল প্রেমীদের মধ্যে একটা আলোচনার বিষয় ছিল, আলোড়ন ছিল। অনেক যে কথা আপনি নিজে বললেন, আপনি ফুটবল কবে দেখেছেন বা খেলেছেন, আপনি আপনার কিশোর অবস্থায় দেখেছেন বা যুব অবস্থায় দেখেছেন, অর্থাৎ আপনার ব্যাক অফ ইয়োর মাইন্ড যেটা রয়েছে, সেই সময় যেটা ছিল সেটাই ইমপ্রিন্টেড রয়েছে, যে কারণে তখনকার যে স্টলওয়ার্ড যারা ছিলেন তারাই স্মৃতিতে রয়েছে, স্মরণে রয়েছে। আজকে যে ছেলেটার বয়স 12, 14, 15, 18, 20, আজকে যে ছেলেটা খেলা দেখছে টিভিতে হোক বা মাঠে, সে আজকে ওই নামগুলোই তার মাথায় রয়েছে, এবং আগামী দিনে সেই নামগুলোতেই মাথায় থাকবে। এটা হিউম্যান সাইকোলজি। আপনি যখন সিনেমার গান শোনেন, আপনি একটু পুরোনো দিনের গান শোনেন। পুরোনো দিনের গান এই কারণে শোনেন কারণ ওই সময়টার আপনি বেশি গান শুনতেন, এটা আপনার ব্রেনে সেটা ইমপ্রিন্ট করেছে, রিলিভ করতে চাই। হ্যাঁ, আর কিছু নয়। কিন্তু আমার মনে হয় যে ফুটবল বলে না, দেখুন, দেশ, জীবন, সমাজ,
ক্রমাগত সামনের দিকে এগিয়ে চলেছে। সময়ের সাথে পাল্লা দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। ফুটবলও তার মধ্যে তার ভূমিকা পালন করছে। ভারত আজকে বিভিন্ন ক্ষেত্রে বিশ্বে নিজের স্থান বানিয়েছে, সে মহাকাশে চন্দ্রযান পাঠানো হোক কি 5th লার্জেস্ট গ্লোবাল ইকোনমি হোক, বিভিন্ন বিষয়ে ভারত আজকে অগ্রণী ভূমিকা পালন করছে। G20 করছে, ক্লাইমেট অধিবেশন করছে। ভারতের ফুটবলেও প্রথমবার ফিফার সাথে এত ঘন ঘন আমরা ইন্টারন্যাশনাল ডেলিগেটস ভারতে আসছে, ফিফা একাডেমি তৈরি হচ্ছে, ভারত বাইরে অসংখ্য ম্যাচ, এক্সপোজার ম্যাচ খেলছে। ভারত ভাবছে যে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একাডেমি করতে পারি, আমরা আন্ডার 17 অন মেরিট কোয়ালিফাই করতে পারি। ক্লাব ফুটবল খুব ভালো ডেভেলপ করছে। এই বছর পশ্চিমবাংলার ফুটবল সব থেকে ভালো সময় দেখেছে বিগত কয়েক বছরের তুলনায়। মোহনবাগান ডুরান্ড কাপ জিতেছে, মোহনবাগান ISL শিল্ড জিতেছে, ইস্টবেঙ্গল সুপার কাপ জিতেছে, মহারান স্পোর্টিং আই লিগ জিতেছে। তো এই যে জায়গার মধ্যে রয়েছে সবকটা সর্বভারতীয় টুর্নামেন্ট, শেষ কবে এরকমভাবে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহারান তিনটে ক্লাব দল এত সাফল্য পেয়েছে আপনি দেখুন। কিন্তু ময়দানের লোকেরা বলে বাংলার ফুটবল এখন তলানিতে এসে ঠেকেছে, দেশকে রিপ্রেজেন্ট করছে, মানে বাংলার ফুটবল মানে বাঙালি বাংলার ফুটবল থেকে হারিয়ে গেছে। গোটা দেশের থেকে বাঙালি একসময়, আবার তুমি হয়তো বলবে যে সেই নামগুলোই ইনপ্রিন্ট করা আছে। আমাদের ছোট সময় আমার এখনো মনে আছে যে ফুটবল মানেই বাংলা, ভারত মানেই বাংলার ফুটবল। সেটা এখন সামাও কোথায় একটা কোলন টাইপের হয়ে গেছে। এর কারণটা কি, মানে বা তুমি কি অ্যাচল এটাকে বাই করো এই আর্গুমেন্টটা যে বাংলা ফুটবলে পিছিয়ে পড়েছে? আমার একটা অন্য দৃষ্টিকোণ রয়েছে এই বিষয়টাকে দেখার। দেখো, এক লম্বা সময় পর্যন্ত পশ্চিমবাংলায় ফুটবলের পীঠস্থান ছিল। দেশের যত বড় খেলোয়াড়েরা রয়েছেন তারা কলকাতা লিগ খেলতে আসতো, এবং কলকাতা লিগ যখন খেলতো অনেকেই কিন্তু অবাঙালি ছিলেন। জার্নাল সিং, থাংরাজ, মেওয়ালাল, নাইমুদ্দিন, হাবিব, আকবর, অনেকেই অবাঙালি ছিলেন যারা এখানে খুব ভালো খেলেছেন এবং খেলে প্রতিষ্ঠা পেয়েছেন। পরে বিজয়ন, জোপল, আকিল আনসারি অনেকেই খেলেছেন। এরা বাংলার হয়ে সন্তোষ ট্রফি খেলেছেন বা এখান থেকে জাতীয় দলে পার্টিসিপেট করেছেন, কিন্তু তখন আমরা তাদেরকে বাংলার প্রতিনিধি হিসেবেই ধরেছি এবং তার সাথে সাথে অনেক বাঙালি খেলোয়াড়ও খেলেছেন। এখন কি হয়েছে, আমার মনে হয় এখন নয়, বছর 10-15 হলো যে অন্যান্য রাজ্যের শহরগুলোতেও ফুটবল একটা নিজের আইডেন্টিটি তৈরি করেছে। যে সময় ভারতে সব খেলোয়াড়রা মনে করতো যে আমি যদি একবার কলকাতায় না খেলি তাহলে বোধহয় আমার ফুটবল খেলাটা সফল হবে না, সেই পরিবেশটা বদলেছে। প্রথম পরিবেশটা বদলেছে বা চিন্তা ভাবনাটা বদলেছে যখন জেসিটিতে এক ঝাঁক ভারতের টপ লেভেল খেলোয়াড়েরা খেললো। 1996-তে জাতীয় লিগ জিতলো জেসিটি। এই প্রথমবার যে সফল খেলোয়াড়েরা বাংলার বাইরে গেল এবং পেশাদারি ব্যাপার এলো। তার আগে পর্যন্ত ফুটবল পেশাদারি ছিল না, ফুটবল বেশি প্যাশনের ছিল, হবির ছিল, আবেগের ছিল, যে মানুষ সব কিছু ত্যাগ করে ফুটবল খেলতে আসছে। কিন্তু 96-95 সালে জাতীয় লিগ শুরু হওয়ার পর যখন পেশাদারি ব্যাপারটা এলো তখন সফল খেলোয়াড়েরা ভাবলো যে আমাকে রোজগার করতে হবে। প্রথমবার খেলোয়াড়েরা বাংলার বাইরে যাওয়া শুরু করলো। সেই ট্রেন্ডটা যদি আপনি ধীরে 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 দেখেন, তারপর যে বিভিন্ন টিমগুলো তৈরি হয়েছে বিভিন্ন সময়, ধীরে ধীরে বাংলায় খেলার প্রবণতা কমেছে। আর যখন আপনার এই খেলোয়াড়ের স্বাভাবিক আশাটা বন্ধ হয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে তখন একটা শূন্যস্থান তৈরি না বাংলার। নাকি তুমি একটা খুব সুকৌশলে একটা জিনিস এড়িয়ে যাচ্ছ বলে মনে হয়, যে ক্রিকেট কি ফুটবলকে খেয়ে ফেলছে বাংলায়? একদম নয়। ভারতের 140 কোটি জনসংখ্যার দেশে কেবলমাত্র একটা খেলা নিয়ে কি পুরো দেশ থাকতে পারে? থাকতে পারে না। কারণ ইউরোপের যে দেশগুলো ফুটবল খেলে সেখানে কি মাল্টি স্পোর্ট হয় না? জার্মানি কি শুধু ফুটবল খেলে? হল্যান্ড কি শুধু ফুটবল খেলে? তাদের হকি টিম নেই, তাদের অন্য খেলা নেই, অলিম্পিকে তাদের কোনো পারফরমেন্স নেই। তাহলে ভারত কেবলমাত্র ক্রিকেটের জন্য এত কেন ভয় পাবে যে ক্রিকেট এলেই আমার ফুটবল ওখানে হারিয়ে যাবে, বা ক্রিকেটে যাবতীয় ফুটবলের লোকেরা চলে যাচ্ছে? বিশাল জনসংখ্যার দেশ। আপনি যদি ভালো করেন, সার্ভাইভাল দ্য ফিটেস্ট, কোয়ালিটি যদি থাকে, যোগ্যতা যদি থাকে, দক্ষতা যদি থাকে, ক্রিকেটে পয়সা বেশি, ক্রিকেটে প্রতিষ্ঠা বেশি, তার জন্যই বাচ্চাদের ক্রিকেটের প্রতি আকর্ষণ বাড়ছে, ক্রিকেটে ভারতের সাফল্য বেশি। 1 লাখ ছেলে ক্রিকেট খেলুক, ভারতের যা ক্রিকেটের পরিকাঠামো, যা সুযোগ সুবিধা আছে, 1 লাখ বাবা মায়েরা পাঠাক ক্রিকেট খেলতে।
10 লাখ বাবা মায়েরা পাঠাক ক্রিকেট খেলতে, কিন্তু ভারতে তো 10 লাখের উপরেও জনসংখ্যা আছে, সেখানেও তো শিশুরা আছে, ছেলেরা আছে, কিশোররা আছে, যুবকরা আছে। তা তো ফুটবল অন্য খেলা খেলতে চায়, বা ক্রিকেটে তাদের জায়গা নেই মনে করুন, তাকে ফুটবল খেলতে হবে বা অন্য খেলা খেলবে। তো আমার মনে হয় না যে ক্রিকেটের কোনো দোষ রয়েছে ফুটবলের পিছিয়ে পড়ার জন্য। ফুটবল নিজের যোগ্যতায় স্বমহিমায় এগিয়ে আসবে। এগুলো আপনি যদি না পারেন, অন্যকে তো দোষ দিতে পারেন না। আপনি যদি ভালো করে ফুটবল খেলেন, আপনার খেলা উন্নতি হবে না। আমরা বলি যে নাচতে না জানলে উঠোন বাঁকা, তো সেরকম করার কোনো দরকার নেই। ক্রিকেট যদি ভালো করে, আমি ক্রিকেটের থেকে শিখবো যে ক্রিকেটের অ্যাডমিনিস্ট্রেশন ভালো হয়েছে, ক্রিকেটের ব্র্যান্ডিং, মার্কেটিং, প্রমোশন ভালো হয়েছে, টেলিভিশন ব্রডকাস্টিং ভালো হয়েছে। ক্রিকেটের যদি আজকে একটা কি প্লেয়ার যদি 0 রানে আউট হয়, সেখানে পরের দিন মিডিয়া কভার করে যে আজকে অমুক ব্যাড ডে ইন অফিস, খুব ইয়েভাবে একটা ভদ্রভাবে রুচিসম্পন্নভাবে বিষয়টাকে করা হয়। ফুটবলে যদি একজন খেলোয়াড় পেনাল্টি মিস করে, একজন গোলকিপার গোল খায়, পরের দিন এমনও রিপোর্ট হয় যেটা গট আপ হয়েছিল, অমুক টাকা নিয়ে নিয়েছিল। এই জায়গা তো আমাদের অ্যাপ্রোচ, এই যে অ্যাপ্রোচ, এই যে ম্যাচুরিটি, এই যে প্রেজেন্টেশন অফ ফ্যাক্ট, এটাও একটা দেখতে হবে। না ভারতীয় ফুটবলে কি একটা জগমোহন ডালমিয়া বা জয়সা টাইপের কেউ এলে একটা বিরাট কিছু হয়ে যেতে পারে? আমার মনে হয় যে জগমোহন ডালমিয়া যতদিন না এসেছিলেন ততদিন পর্যন্ত বোঝা যায়নি যে জগমোহন ডালমিয়ার দরকার। তো বর্তমানে আমরা যারা চালাচ্ছি ফুটবল, আমাদের মধ্যে সেই যোগ্যতা নেই, সেই গুণ নেই, দক্ষতা নেই, এমন ভাবারও কোনো কারণ নেই। আমরাও হতে পারি এবং স্বাভাবিকভাবেই তার কাছ থেকেই শিখতে পারি। তারা যেরকমভাবে করছেন সেইভাবে শিখে আমরা করতে পারি। আমরা খুব শেষ জায়গায় চলে এসেছি। আমার কিছু কিছু এমনি প্রশ্ন আছে যে সাধারণ মানুষের থেকে আমরা নিয়েছিলাম। ভারতের স্কুলগুলোতে কি ফুটবল এমন কোনো আইন করে বা এমন কোনো ইনিশিয়েটিভ নিয়ে স্কুলগুলোতে ফুটবল খেলা বাধ্যতামূলক ইত্যাদি কিছু করা যেতে পারে? দেখুন, বাধ্যতা বলে ডিকটেট করে কারোর উপর চাপিয়ে দেওয়া যেতে পারে না, কিন্তু নিশ্চয়ই আপনি কোনো প্রকল্প আনতে পারেন। যে কথাটা ভালো হলো, আপনার এই প্রশ্নের ভিত্তিতে আরেকটা কথা মনে পড়লো। ফিফা ফুটবল ফর স্কুল আমরা গত বছর 2022-এর 31শে অক্টোবর আমরা বোম্বেতে একটা মৌ চুক্তি সই করি। ফিফা প্রেসিডেন্ট আর ইউনিয়ন ক্যাবিনেট এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আমি সেই মৌতে সই করি। তার ভিত্তিতে ফিফা আমাদেরকে 10 লক্ষ ফুটবল দেয়, বিশ্বমানের ফুটবল। আর ইউনিয়ন এডুকেশন মিনিস্ট্রি মানে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে নবোদয় বিদ্যালয়ের মাধ্যমে 1,51,000 কিছু বা 1,53,000 স্কুলের সাথে যোগাযোগ স্থাপন করিয়ে দেন। সেই স্কুলের পিই টিচারদেরকে ট্রেনিং দিয়ে তাদের ফুটবল কোচ, বেসিক ফুটবল কোচ হিসাবে তৈরি করা। অর্থাৎ 10 লক্ষ ফুটবল 1,53,000 স্কুলে ডিস্ট্রিবিউট করা হবে। সেখানে প্রায় 2.5 কোটির বেশি ছেলে ফুটবল খেলবে। এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই প্রক্রিয়া চলছে। আজকে উড়িষ্যাতে 27,000 ফুটবল ডিস্ট্রিবিউট হয়েছে, দমন, দিউ, গুজরাট, গোয়া, মহারাষ্ট্রতে ফুটবল ডিস্ট্রিবিউট হয়েছে। সমগ্র দেশগুলোর মধ্যে আগ্রহ তৈরি হচ্ছে। আগ্রহ তৈরি নয়, আগ্রহ তো রয়েছে। আপনার এই সুবিধা, সুযোগ, পরিকাঠামো ছিল না, সেইটা আমরা এনে ব্যবস্থা করেছি। 10 লক্ষ ফুটবল, আপনি বুঝতে পারেন একটা ফুটবলের দাম যদি 1,000-1,500 টাকা হয়, সেটা দিয়ে 10 লক্ষ আপনি গুণ করেন এবং সেই সমপরিমাণ টাকা আপনার কাস্টম ডিউটি পড়ে, আপনি বুঝবেন কত পরিমাণ টাকার এটা ফুটবলের জন্য ব্যয় হচ্ছে, ফুটবলের উৎসাহের জন্য। আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট এই আমাদের জনগণের থেকেই প্রশ্ন এসছে যে ক্রিকেটে আমরা দেখি বা অন্যান্য স্পোর্টসে দেখি তাদের প্রাক্তনীদের হিউজ ইনভলভমেন্ট। এআইএফএফ এর পক্ষ থেকে কি এরকম প্রাক্তনী, সে লাইক বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রী, এই ধরনের যারা আইকন ফুটবলার, তাদের কি কোনোভাবে আমরা বেটারভাবে ইউজ করার ইনিশিয়েটিভ নেওয়া হয়? নিশ্চয়ই, বাইচুং ভুটিয়া তো রয়েছেন এমিনেন্ট খেলোয়াড় হিসেবে, প্রাক্তন খেলোয়াড় হিসেবে এআইএফএফ এর এক্সিকিউটিভ কমিটিতে। ক্লাইম্যাক্স লরেন্স আছেন, সাবির আলী আছেন, মেয়েদের মধ্যে পিঙ্কি রয়েছে, তাবাবি দেবী রয়েছে মণিপুরের, তো এবং সাবির পাশা আছেন, ভিক্টর অমলরাজ আছেন, অনেক খেলোয়াড় আছেন। ব্রহ্মানন্দকে ব্যবহার করা হয় এবং আগামী দিনে আরও খেলোয়াড়দের ব্যবহার করা হবে। আচ্ছা, আমার আইএম বিজয়ন আছেন। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি যে এই কয়েক মাসে, এই প্রায় 1.5 বছর হতে চলল, কল্যাণ চৌবে এআইএফএফ এর সভাপতি হিসেবে নিজেকে কত মার্কস দেবে এবং তার মেজর কন্ট্রিবিউশন কি? আমরা যেই জায়গা থেকে আলোচনা, আমি একদম নিজেকে বলতে পারি আমি নিজেকে আনলার্ন করে নভিস হিসেবে এই আলোচনাটা শুরু করেছিলাম। তাতে আমি কিন্তু এই 50-55 মিনিটে আমি কিন্তু অনেকটা সমৃদ্ধ হলাম যে ভারতীয় ফুটবল একটা দিশায় যাচ্ছে।
মেজর অ্যাচিভমেন্ট কল্যাণ চৌবের কি এই গত কয়েক মাসে দায়িত্ব নেওয়ার পর, এবং সে নিজেকে কত দেবে, এবং কি কি কাজ এখনো করা বাকি? যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম যে ভারত প্রথমবার ভারতের ফুটবলের ইতিহাসে, ভারতের স্বাধীনতার পর বা আগে প্রথমবার একটা বছরে ভারত 25টা আন্তর্জাতিক ম্যাচ খেলেছে সিনিয়র ন্যাশনাল টিম। প্রথমবার ভারতের মহিলা ফুটবল লিগ হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে হয়েছে। মহিলা ফুটবল লিগ IWL 1 এবং 2 হয়েছে, আই লিগ 1, 2, 3 হয়েছে। মহিলা ফুটবলের যে সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেম আছে ভারতের, সেখানে 138% বৃদ্ধি হয়েছে। আমরা যখন এসেছিলাম তখন 16,000 সামথিং ছিল, আজকে সেটা 28,000-এর কাছাকাছি পৌঁছেছে। আন্ডার-17 ফুটবল টিম স্পেনের মাদ্রিদে এবং জার্মানিতে প্রস্তুতি খেলেছে। মেয়েদের ফুটবল টিম উজবেকিস্তানের সাথে খেলে এলো। 10 লক্ষ ফুটবল 1.5 লক্ষ স্কুলের সাথে যুক্ত করা হয়েছে। আর্সেন ওয়েঙ্গারের মাধ্যমে, ফিফার মাধ্যমে আমরা ফিফা এএফএফ একাডেমি গঠন করছি। যে ফিফার রেফারি হেড রয়েছেন তার মাধ্যমে লুইজি কালিনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তিনি এসে ভারতের রেফারিদেরকে প্রশিক্ষণ দেবেন, সেমিনার হবে, সেশন হবে। এখানে VAR আনার চেষ্টা হচ্ছে। 21শে জুন দিল্লিতে UN, ইউনিসেফ এবং ফিফার মাধ্যমে উইমেন ফুটবল সেমিনার হচ্ছে। প্রতিটা চ্যাম্পিয়নশিপ করা হচ্ছে, আন্ডার-10-এর ব্লু কাপস থেকে শুরু করে আন্ডার-13, আন্ডার-15, আন্ডার-17, আন্ডার-20, থেকে সিনিয়র পর্যন্ত, ছেলে মেয়ে, যে বিশাল প্রতিটা চ্যাম্পিয়নশিপ করা। এর আগে এইসব জিনিস হয়নি। আপনি যদি না পার্টিসিপেশনের সংখ্যা বাড়াতে পারেন, আপনার কোয়ান্টিটি আসবে না। এই যে এত বেশি বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্য সরকারের সাথে বা প্রতিষ্ঠানের সাথে আমরা কোলাবোরেট করেছি। ফুটবল শুধুমাত্র একটা খেলা নয়, ফুটবলের সামাজিক অনেক দায়িত্ব রয়েছে। ফুটবল সমাজকে জোড়ে, ফুটবল সমাজের প্রতি একটা বার্তা দেয়। কল্যাণ চৌবে পারেনি কি না, ফুটবল সমাজের প্রতি বার্তা দেয়। আমরা ইম্ফল, মণিপুরের আজকে যে ঘটনা ঘটছে, ইম্ফলে প্রথমবার ভারতীয় ফুটবল জাতীয় ফুটবল করেছে। চীনের সাথে ভারতের একটা অশান্তি রয়েছে অরুণাচলকে নিয়ে। এশিয়ান গেমসে 2 জন খেলোয়াড়কে চীন স্টেপেল ভিসা দিয়েছে, বলেছে অরুণাচল তো চীনেরই অংশ, ভিসার কি দরকার। আমরা অরুণাচলে সন্তোষ ট্রফি করেছি, সারা বিশ্বের কাছে মেসেজ গেছে। কোকরাঝাড়, বোরোলন্ড, আপনি অসংখ্যবার সংবাদের শিরোনাম দেখেছেন, যেখানে যুবকদের হাতে শুধু বোম, গুলি আর পিস্তল ছিল। কোকরাঝাড়ে আমরা ডুরান্ড কাপ করেছি, বিশাল 150 কোটি টাকার সেখানে ইনভেস্টমেন্ট হয়েছে স্টেডিয়াম এবং স্পোর্টস ইউনিভার্সিটির জন্য। সেখানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, শেষ করে দিই, আপনি যখন প্রশ্ন করেছেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এবং আর্মি চিফ এবং আসামের চিফ মিনিস্টার গিয়ে কোকরাঝাড়ের মতো একটা রিমোট এরিয়ায় 150 কোটি টাকা ফুটবলে ইনভেস্টমেন্ট। সর্বোপরি গত মাসে নারায়ণপুর, বস্তার জেলায় প্রতি মাসে 2-4-5 জন মাওবাদী হত্যার খবর আমরা মিডিয়াতে পাই। সেখানে 572 জন খেলোয়াড়, 32টা রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি, 46 দিন, 55টা ম্যাচ করে আমরা বস্তার জেলাতে রামকৃষ্ণ মিশনের সাথে ফুটবল হয়েছে। যে এখানে আপনি কল্পনা করতে পারবেন না ফুটবল যে কি মেসেজ দিচ্ছে ভারতবর্ষে। আপনার 2003-এর পর হায়দ্রাবাদে ফুটবলই হয়নি, আফ্রো এশিয়ান গেমসের পর। আমি সেখানে মুখ্যমন্ত্রীর সাথে বসে একদিনে একটা স্টেডিয়াম গঠনের পরিকল্পনা করেছি। এখন মেয়েদের ম্যাচ হবে ফিফা উইন্ডো। আমার সময় খুব শেষ করলেন, কল্যাণ চৌবে পারেনি কি, বা কি করার আছে? আমার মনে হয় সেটা কি করার আছে সেটা আরও মূল্যায়ন করতে হবে, সামনের লোকের কাছে শুনতে হবে। কারণ আমার মনে হয় এরকম বলাটা দম্ভক্তি হবে যে আমি অনেক করেছি। বাট আমি অবশ্যই এটুকু বলতে পারবো বিনম্রতার সাথে যে বেশ কিছু কাজ করেছি, বেশ কিছু কাজ করার চেষ্টা করেছি এবং বেশ কিছু কাজ অন প্রসেস রয়েছে। সেটাও ধীরে ধীরে সময়ের সাথে হবে। কিন্তু ভারতের মতো বিশাল একটা দেশে, যেখানে বিবিধ ভাষা ভাষী জনজাতি রয়েছে, সেখানে একদিনে কিছু সম্ভব নয়। তার উপর আমরা পিছিয়ে রয়েছি এক ল্যাপে। আমরা কথা বললাম কল্যাণের সাথে, কল্যাণ কিন্তু আমাদের কল্যাণের সাথে কথা বলে কয়েকটা জিনিস স্পষ্ট হলো যে অতটা নিরাশ হওয়ার কিছু নেই। বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যেই পদক্ষেপের ফলাফল, যে বীজ বপন করা হয়েছে, বা কল্যাণের এই টেনিয়রে যেই বীজ বপন করা হয়েছে, তার রেজাল্ট কিন্তু ধীরে ধীরে ভারতীয় ফুটবল পাবে। আজ যাদের ওপর বিনিয়োগ করা হয়েছে তারা ভবিষ্যতে ভারতকে আন্তর্জাতিক ফুটবলের
ময়দানে আরো আরো বেটার পারফরমেন্স দিতে পারবে। এবং ভারত সেই দিন খুব একটা দূরে নেই, কল্যাণ আশাবাদী যে সেই দিন খুব একটা দূরে নেই যে ভারত ধীরে ধীরে 50-60 এই র্যাঙ্কিংয়ের মধ্যে আর কয়েক বছরের মধ্যেই ভারত হয়তো এ সমস্ত কারণেই ভারত সেই র্যাঙ্কিংয়ের মধ্যে ঢুকে যাবে। কল্যাণ, আমাদের সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা মনে করি যে একজন ভারতীয় হিসাবে এবং একজন ফুটবল প্রেমী হিসাবে যে ভারত সত্যি সত্যি এই অ্যাচিভমেন্টগুলো খুব দ্রুত যেন অ্যাচিভ করে ফেলে। 50-60-এ পৌঁছাতে গেলে কয়েক বছর নয়, কমপক্ষে 8 বছর লাগবে। কারণ অন ক্যামেরা আমি কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাই না, যে যতদিন না আমাদের আন্ডার-17 অন মেরিট আমরা কোয়ালিফাই করছি এবং আন্ডার-17 যতদিন না সিনিয়র লেভেলে পৌঁছচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের র্যাঙ্কিং ওভারনাইট পরিবর্তন হতে পারে। I like this honesty also. Thank you very much.